একবার ভাবুন তো, আপনি বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গেছেন আর জঙ্গল এক্সপ্লোর করতে গিয়ে হঠাৎ করেই পা পিছলে এমন এক ঘুটঘুটে অন্ধকার গর্তে পড়ে গেলেন যার গভীরতা প্রায় 400 ফুট, যেই গর্তকে লোকাল মানুষজন বলে শয়তানের রান্নাঘর, আর যেখান থেকে ভারতের স্বাধীনতার পর আজ পর্যন্ত একটা মানুষও জ্যান্ত ফিরেনি। আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি এমনই একটি হাড়হিম করা সত্যি ঘটনার গল্প, যার নাম মানজুমাল বয়েজ। এই মুভিটি 2006 সালের একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই মুভি এক্সপ্লেনেশন দেখার পর আপনার রাতের ঘুম উড়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। মুভির শুরু হয় একটি ধাবাকে দেখানোর মাধ্যমে, যেখানে আমরা একজন ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সে যখন সেখানে খাবার খেয়ে ধাবার মালিকের সাথে কথা বলে হাত মুছছিল, তখনই হঠাৎ তার নজর একটি খবরের কাগজের উপর পড়ে। যখন সে ধাবার মালিককে সেটা পড়তে বলে, তখন তারা দুজনেই খুবই অবাক হয়ে যায়। এরপর সেই ড্রাইভার তাড়াতাড়ি তার গাড়িটিকে ভেলানি চার্চের দিকে নিয়ে যেতে থাকে। আর এর সাথেই আমাদের অতীতের কাহিনী দেখানো হয় এবং আমরা একটি গ্রামের ভেতর বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। এই বিয়েতে অনেক লোক এসেছিল এবং তারা খুব মজা করছিল। তখনই সেখানে আমরা প্রসাদ নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে যখন বিয়েতে সবার সাথে কথা বলছিল, তখন তার দেখা হয় তারই এক ক্লাসমেট সুধীরের সাথে। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে সুধীর তার 11 জন বন্ধুর সাথে এই অনুষ্ঠানে এসেছিল। সুধীরের এই গ্রুপটিকে বলা হতো মানজুমাল বয়েজ, কারণ তারা মানজুমাল নামের একটা গ্রামে থাকত। তখনই আমরা সেই গ্রুপের বাকি লোকদেরকেও দেখতে পাই, যারা বেশ মজা করছিল। এরপর যখন সুধীর আর প্রসাদের কথা হয়, তখন সুধীর জানতে পারে প্রসাদ একটা কার রেন্ট কোম্পানিতে চাকরি করে। তখনই কথায় কথায় প্রসাদ জানতে পারে সুধীর তার বাকি বন্ধুদের সাথে কয়েকদিনের মধ্যে কোথাও ঘুরতে যাবে। আর যেহেতু প্রসাদ নিজেও একজন ড্রাইভার ছিল, তাই সে সুধীরকে তার নাম্বার দিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই বাহিরে মানজুমাল বয়েজ এবং ওই গ্রামের অন্য একটি গ্রুপের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তখন ঝামেলা মেটানোর জন্য মানজুমাল বয়েজেরই একজন মেম্বার কুট্টান সবার সামনে আসে এবং দুই গ্রুপকেই দড়ি টানাটানি করার জন্য বলে। এতে দুই গ্রুপ রাজি হয়ে যায়, কিন্তু মানজুমাল বয়েজ নিজেদের পুরো জোর লাগানো সত্ত্বেও গেমটি হেরে যায়। এটা দেখে কুট্টনের বেশ অদ্ভুত লাগে, তবে আপাতত সে কাউকে কিছুই বলে না। পরের দিন যখন সবাই একত্র হয়, তখন আমরা জানতে পারি যে তারা সবাই অনেকদিন ধরে গোয়া যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু তাদের কাছে অতটা টাকা ছিল না বলে তারা এখন কোদাইকানাল যাওয়ার প্ল্যান করে, যেটা তামিলনাড়ুর একটি হিল স্টেশন ছিল। তখন সুধীর প্রসাদকেও তাদের সঙ্গে যাওয়ার জন্য বলে, আর এতে প্রসাদ রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন আমরা দেখতে পাই কুট্টন যখন সবার সাথে প্ল্যানের ব্যাপারে কথা বলছিল, তখন সে জানতে পারে তাদের গ্রুপের একজন মেম্বার সুভাষ যেতে অস্বীকার করছে, কারণ তার বাড়িতে তখন আর্থিক সমস্যা চলছিল, তাই তার কাছে টাকা ছিল না। এটা শুনে কুট্টন তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলে এবং তাকে টাকার চিন্তা না করে তাদের সাথে যাওয়ার কথা বলে। এতে সুভাষ ও তার বাড়ির লোক রাজি হয়ে যায়। যদি আমরা দেখতে পাই সুভাষের মা এই ব্যাপারে খুব বেশি একটা খুশি ছিলেন না, তবে তিনি আপাতত কিছুই বলেন না। সবাই ট্রিপে যাওয়ার জন্য খুব খুশি ছিল আর তারা মজা করতে করতে রওনা হয়। কোদাইকানাল যাওয়ার পথে তারা খুবই মজা করে। পথে তারা গুনা মুভির একটি গানের সিডিও কিনেছিল। মূলত গুনা হচ্ছে একটি গুহার নাম, যেটা কোদাইকানালেরই ভেতরে অবস্থিত। রাস্তায় তাদের কথা আমরা জানতে পারি যেই গুহার দিকে তারা যাচ্ছিল, সেখানে গান শুট হওয়ার পরই ওই গুহার নাম গুনা কেভ রাখা হয়। তারা সেই গানটি শুনতে শুনতে রাস্তায় মস্তি করতে করতে যায় এবং লম্বা একটা যাত্রার পর তারা অবশেষে কোদাইকানাল পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা কাছের একটি দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে গুহার দিকে রওনা হয়, কিন্তু প্রসাদ সেখানে যেতে চায় না। তাই প্রসাদ গাড়িতেই তাদের জন্য অপেক্ষা করতে থাকে আর মানজুমাল বয়েজের বাকি মেম্বাররা সামনে এগিয়ে যায়। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, তখন তারা দেখে ভেতরে যাওয়া নিষেধ। এটা দেখে সুজিতের কিছুই মাথায় ঢোকে না, কারণ শেষবার যখন সে এখানে এসেছিল তখন জায়গাটা খোলা ছিল। যেহেতু তারা ভেতরে গিয়ে সবকিছু দেখতে চেয়েছিল, তাই রেস্ট্রিক্টেড এরিয়া হওয়া সত্ত্বেও তারা ভেতরে চলে যায়। সেখানে পৌঁছে তাদের খুব ভালোই লাগছিল। পাশাপাশি সেখানকার দেয়ালে তারা অনেক লোকের নাম দেখতে পায়, যারা নিজেদের নামের সাথে গ্রামের নামও লিখেছিল। তাই মানজুমাল বয়েজও নিজেদের গ্রামের নামের সাথে নিজেদের গ্রুপের নাম সেখানে লিখতে থাকে এবং সবাই চারপাশের পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখনই আমরা সেখানে কৃষ্ণা নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সেখানে ঘোরার সময় কিছু কঙ্কাল দেখতে পায়, কিন্তু তার মনে হয় সেগুলো হয়তো বাচ্চাদের খেলনা, তাই সে সেগুলোকে খুব একটা পাত্তা দেয় না। তখনই আমরা সুভাষকে দেখতে পাই, যে কিনা পাথরে তার নাম লেখার জন্য দৌড়ে সেখানে যেতে থাকে, কিন্তু হঠাৎ সে সেখানে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায়।
এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায়। প্রথমে তাদের মনে হয় যে সুভাষ তাদের সাথে মজা করছে, কিন্তু সে গুহার সামনে গিয়ে অনেকক্ষণ ডাকার পরও যখন সুভাষ কোনো উত্তর দেয় না, তখন তারা চিন্তায় পড়ে যায়। কারো মাথায় আসছিল না যে সুভাষকে কিভাবে বাইরে বের করবে। সাথে তাদের এটাও কোনো ধারণা ছিল না গর্তটি আসলে কতটা গভীর। তাই তারা জোরে জোরে চিৎকার করে, যার ফলে গর্তের ভেতরে থাকা অনেকগুলো বাদুড় বাইরে বেরিয়ে আসে। দূর থেকে একজন গার্ডের নজর তাদের উপরে পড়ে এবং সে বুঝতে পারে যে কিছু লোক ভেতরে গিয়েছে। এটা দেখার পর সে খুবই শকড হয়ে যায়। এরপর তারা সেই গর্তে একটি পাথর ফেলে আর দেখা যায় তার আওয়াজ অনেকক্ষণ পর তাদের কানে আসছে। তখনই তারা বুঝতে পারে এই গর্তের গভীরতা অনেক বেশি, যার কারণে সবাই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। কারণ তাদের মনে হচ্ছিল সুভাষ হয়তোবা মারা গিয়েছে। কিন্তু তখন কোনো মতে তাদের বন্ধু সিজু তাদেরকে সামলায় এবং সেখানে থাকা লোকদের কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে ওই ট্যুর গাইড চলে আসে। ট্যুর গাইডকে সবাই নিজেদের পরিস্থিতি সম্পর্কে জানায়। সবকিছু শোনার পর গাইড তাদেরকে বলে ওই গর্তে আজ পর্যন্ত যে পড়েছে সে আর কখনো ফিরে আসেনি, আর এতক্ষণে সুভাষ হয়তোবা মারা গিয়েছে। এটা শোনার পর সবাই আরো জোরে কাঁদতে থাকে। গাইড তাদেরকে চলে যেতে বলে, কারণ সেখানে যাওয়া নিষেধ ছিল। কিন্তু মাঞ্জুমাল বয়েজের সবাই সুভাষকে না নিয়ে সেখান থেকে যাবে না। তাই তাদের মধ্যে 4 জন বাইরের লোকদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু দেখা যায় কেউই তাদেরকে সাহায্য করতে রাজি হয় না। কারণ সবাই জানতো সেই গর্তে যে পড়ে সে আর কখনো ফিরে আসে না। অন্যদিকে সিজুকে দেখানো হয় যে তখনও কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা তার ভুল নয়। এদিকে বাকি 4 জন ফরেস্ট অফিসারকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে তারা কোনো অফিসারকেই খুঁজে পায় না। তাই তারা সাহায্য চাওয়ার জন্য ওই লোকটির দোকানে আসে যার কাছে তারা আগেও গিয়েছিল। সেই লোকটির নাম ছিল অরুমুগাম। যখন অনিল অরুমুগামকে সব কথা বলে, তখন সেও তাদের একই কথা বলে যে তাদের ওখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের বন্ধু আর বেঁচে নেই। কিন্তু যখন সে অনিল এবং বাকিদের জেদ দেখে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখনই অরুমুগামের মেয়ে বলে, তোমরা পুলিশ অফিসারের কাছে যাও, কারণ তোমাদেরকে এখন একমাত্র পুলিশরাই সাহায্য করতে পারবে। তাই অনিল তার 2 সঙ্গীকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যায়, আর একজন অরুমুগামকে নিয়ে গুহার দিকে এগোতে থাকে। কিন্তু অরুমুগাম মনে করত ওই গুহায় ভূতের ছায়া আছে, তাই সে তার সাথে লেবু নিয়ে যায়। অনিল অরুমুগামকে নিয়ে যখন সেখানে যায়, তখন সে তার বাকি বন্ধুদেরকে পুলিশ স্টেশনে যাওয়ার কথা জানায়। অরুমুগাম যখন সেই গর্তের কাছে পৌঁছায়, তখন দেখা যায় সেখানে মেঘ জমে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি হতে যাচ্ছিল, যার ফলে সবাই আরো বেশি চিন্তায় পড়ে যায়। এরপর বৃষ্টি শুরু হয়ে যায়, বাকি সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু মাঞ্জুমাল বয়েস এবং অরুমুগাম সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে অনিল পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর যখন সে তাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানায়, তখন সেখানকার অ্যাসিস্ট্যান্টও তাকে একই কথা বলে। সে বলে, এতক্ষণে তোমার বন্ধু মারা গিয়েছে। সে এটাও জানায় যে মনে করা হয় নরকের রাক্ষসরা ওই জায়গাতেই নিজেদের খাবার রান্না করে, তাই ওই জায়গাটিকে ডেভিলস কিচেনও বলা হয়। অন্যদিকে একই কথা অরুমুগামও বাকিদের জানাচ্ছিল। সাথে সবাই এটাও জানতে পারে স্বাধীনতার পর থেকে এই গর্তে এখন পর্যন্ত 13 জনের বেশি লোক পড়ে গেছে, যার মধ্যে একজন সেন্ট্রাল মিনিস্টারের ছেলেও ছিল, আর এখন পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসেনি। ওই সময় সেন্ট্রাল মিনিস্টার তার ছেলের ডেড বডি আনার জন্য 15 লাখ টাকা পুরস্কার রেখেছিল, কিন্তু তারপরেও তার ছেলেকে কেউ খুঁজতে রাজি হয়নি। ওইদিকে থানায় এসআই যখন তাদের সমস্ত কথা জানতে পারে, তখন তার মনে হয় যে অনিল এবং তার সঙ্গীরা মিথ্যে বলছে এবং তারা ইচ্ছাকৃতভাবে সুভাষকে ফেলে দিয়েছে, কারণ ওটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সেখানে সবকিছু লেখা ছিল, তবুও তারা ভেতরে গিয়েছে। এটা বলতে বলতে ইন্সপেক্টর অনিলকে সহ সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে, কিন্তু অনিল সবকিছু তাকে জানায় এবং সাথে চলার জন্য রাজি করার চেষ্টা করে। ওদিকে আমরা দেখতে পাই বৃষ্টির কারণে প্রচুর জল গর্তের ভেতরে যেতে শুরু করেছিল, আর তখন সেই জলকে আটকানোর জন্য আমরা কুট্টনকে দেখতে পাই, যে কিনা ওই গর্তের কাছে গিয়ে শুয়ে পড়ে। তাকে দেখে বাকিরাও ওই জলকে ভেতরে যেতে বাধা দিতে থাকে। এরপর সেখানে ফরেস্ট অফিসাররা চলে আসে। সেখানে গিয়ে তারা সেখান থেকে সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করে, কারণ তারাও মনে করছিল সুভাষ হয়তোবা মারা গেছে, কিন্তু কুট্টন এবং বাকিরা সেখান থেকে নড়তে রাজি ছিল না। অন্যদিকে অনিলও একজন পুলিশ অফিসারকে নিয়ে গুহার দিকে বেরিয়ে পড়েছিল, কিন্তু পুলিশের হাবভাব দেখে বোঝা যায় তারা কেবল ফর্মালিটির জন্যই ওই গুহার ভেতরে যাচ্ছিল, কারণ তারা নিজেরাও মনে করে নিয়েছিল যে কোনো অবস্থাতেই সুভাষ আর বেঁচে নেই। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সুভাষ এবং বাকিদেরকে দেখতে পাই, যা
যারা ছোটবেলা থেকেই একসাথে ছিল এবং তখনকার সময়ে তারা একটি নদীতে গোসল করতে গিয়েছিল, যেখানে নামতে সুভাষ খুবই ভয় পাচ্ছিল। কিন্তু তখন সবাই তাকে মোটিভেট করে এবং সুভাষও সেই নদীর ভিতরে লাফ দেয়। অর্থাৎ আমরা বুঝতে পারি সুভাষ আগে থেকেই এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলোকে ভয় পেত। তো যাই হোক, বর্তমান সময়ে এখন আমরা সুভাষকে দেখতে পাই, যে কিনা খুবই বাজেভাবে আহত অবস্থায় গর্তের ভিতরে একটি ছোট পাথরের ওপর পড়েছিল। মানে সুভাষ এখনো বেঁচে ছিল, কিন্তু তার এই বেঁচে থাকার ব্যাপারে কেউই জানতো না। ওদিকে দেখা যায় উপরে অনেকগুলো পুলিশ অফিসার চলে এসেছিল, কিন্তু যখনই সেই পুলিশগুলো ওই গর্তটিকে দেখে তারা সুভাষের কেসে ইনভেস্টিগেশন করতে অস্বীকার করে দেয়, যেটা দেখে সবাই আরো জোরে জোরে কাঁদতে কাঁদতে গর্তের কাছে সুভাষকে ডাকতে থাকে। আর দেখা যায় সুভাষের কাছেও তাদের আওয়াজ পৌঁছে গিয়েছিল। তখন সেও কোনো মতে নিজের পুরো শক্তি সঞ্চয় করে এবং জোরে চিৎকার করে সবার কাছে সাহায্য চায়। ওপর থেকে সবাই সুভাষের আওয়াজ শুনে বুঝে যায় যে সে বেঁচে আছে। সাথে সাথে বাকি সবাই যারা মনে করছিল সুভাষ মারা গেছে, তারা সবাই খুবই অবাক হয়ে যায়, কারণ এটি প্রথম কেস ছিল যে কিনা নিচে যাওয়ার পরেও বেঁচে আছে। অথবা আমরা এটাও ধারণা করতে পারি যে তারাও হয়তোবা বেঁচে ছিল, কিন্তু তাদের এমন বন্ধু ছিল না যারা অনড় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতো। এখন যেহেতু সুভাষের বেঁচে থাকার খবর সবাই পেয়ে গিয়েছিল, তাই সেখানে সাথে সাথে রেস্কিউ টিমকে ডাকা হয়। কিন্তু আমরা পুলিশদের কথা থেকে জানতে পারি তারা সুভাষকে বাঁচানোর জন্য পুরোপুরি চেষ্টা করবে না, কারণ ওই গর্ত সম্পর্কে বেশি ইনফরমেশন তাদের কাছে ছিল না। পাশাপাশি সেই গর্তের ভেতরে যে নামবে সে মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেবে, কারণ ওই গর্তটি সোজা গভীর ছিল না, তার মাঝে অনেকগুলো বাঘ ছিল। এই সমস্ত কিছু চিন্তা করেই পুলিশ অফিসাররা গা ছাড়া দিয়ে কাজ করতে শুরু করে। এরপর তারা গর্তের ভেতরে একজন অফিসারকে পাঠানোর প্রস্তুতি নেয়। সে যখন গর্তের ভেতরে নামতেই যাবে, ঠিক তখনই সে খুবই ভয় পেয়ে যায়, তাই সে ভেতরে যেতে সরাসরি অস্বীকার করে দেয়। এটা দেখে সেখানে থাকা পুলিশ অফিসার তার অন্য কনস্টেবলদেরকে সেখানে নামতে বলে, কিন্তু সেখানে থাকা একজনও সেই গর্তে নামতে চায় না, যার ফলে রেস্কিউ অফিসার সহ সবাই খুবই চিন্তায় পড়ে যায়। তখনই সিন আবার অতীতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই মঞ্জুমাল বয়েজ যখন নদীতে সাঁতার কাটছিল, তখন তাদের মধ্যে একটি ছেলে জলের ভেতরেই পাথরের মধ্যে আটকে গিয়েছিল। ওপরে থাকা কারোরই সাহস হচ্ছিল না যে তারা নিচে গিয়ে তাকে বাঁচাবে, কিন্তু তখনই কুট্টন কোনো মতে সাহস করে নদীতে লাফ দেয় এবং ওই বাচ্চাটিকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। এখন বর্তমান সময় আমরা দেখতে পাই সেখানে থাকা কেউই যখন নিচে নামতে চাইছিল না, তখন কুট্টন সুভাষকে বাঁচানোর জন্য ওই গর্তের ভেতরে যেতে চাইছিল, কিন্তু এতে প্রথমে কেউ রাজি হচ্ছিল না, কারণ কুট্টনের কাছে কোনো ট্রেনিং ছিল না। কিন্তু এক পর্যায়ে তারা যখন দেখে তাদের কাছে কোনো রাস্তা নেই, তখন তারা তাকে ভেতরে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এরপর রেস্কিউ মেম্বার কুট্টনকে একটি দড়ি দিয়ে বোঝায় যে ভেতরে গিয়ে সুভাষকে পাওয়ার পর তাকে কোনো মতে বাঁধতে হবে, যাতে করে তারা তাকে সহজে উপরে টানতে পারে। এরপর কুট্টনকে 120 মিটার দড়ির সাহায্যে সেই গর্তে পাঠানো হয়, অর্থাৎ প্রায় 400 ফুট গভীরে। গর্তের ভেতরে নামার সময় কুট্টনের অনেক বেশি সমস্যা হচ্ছিল, কারণ ওই জায়গার গ্যাপগুলো এতটাই কম ছিল যে সেখানে তার শরীর ঠিকভাবে ঢুকতেই পারছিল না। কিন্তু তবুও কুট্টন হাল ছাড়ে না, সে কোনো মতে নিচে নামতে থাকে। এক পর্যায়ে নিচে নামতে নামতে পুরো দড়ি শেষ হয়ে যায়, কিন্তু দেখা যায় তখনও কুট্টন সুভাষকে দেখতে পায়নি। অর্থাৎ এই গর্তটি 400 ফুটেরও বেশি গভীর ছিল। নিচ থেকে কুট্টন উপরে থাকা লোকদেরকে রশি ঢিল করতে বলে, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও তারা যখন রশি ঢিল করে না, তখন কুট্টনের মনে হয় হয়তোবা অফিসাররা তাকে ইচ্ছাকৃতভাবে ভিতরে যেতে দিচ্ছে না। এক পর্যায়ে কুট্টন বুঝতে পারে রশি শেষ হয়ে গেছে। এটা বুঝতে পেরে সে উপরে চিৎকার করে বলে আরেকটা রশি এই রশির সঙ্গে জোড়া দিতে, কিন্তু রেস্কিউ টিমের লোকেরা এমনটা করতে চাচ্ছিল না, কারণ নিচে অক্সিজেনের পরিমাণ খুবই কম ছিল। তাই তারা কুট্টনকে উপরে চলে আসতে বলে, কিন্তু কুট্টন বলে আমি নিচে এসেছি তো সুভাষকে নিয়েই যাব, যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি দড়ি ছিঁড়ে নিচে লাফ দেব। এটা শোনার পর রেস্কিউ টিমের লোকেরা তার কথা মেনে নেয়, আর তারা একটি দড়ি কুট্টনের দড়িতে যোগ করে দেয়। এরপর কুট্টনকে আরো নিচে পাঠানো হয়। এক পর্যায়ে সে সুভাষকে দেখতে পায়, কিন্তু দেখা যায় সে খুবই আহত ছিল। এই ব্যাপারটা কুট্টন বাকি সবাইকে জানায়। কুট্টনকে পাওয়া গেছে শুনে সবাই খুবই খুশি হয়ে যায়। এরপর কুট্টন অনেক কষ্ট করে নিচে গিয়ে কোনো মতে সুভাষকে নিজের দড়ির সাহায্যে বেঁধে ফেলে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওজন বেশি হওয়ার কারণে ওপরে থাকা দড়িটি পিছলে যাচ্ছিল আর তারা নিচে পড়ে যেতে ধরে।
কিন্তু সময় থাকতেই মাঞ্জুমাল বয়েজ দড়িটি ধরে নেয় এবং রেস্কিউ টিমের সাথে মিলে সুভাষ এবং কুট্টনকে উপরে টেনে তোলে। সুভাষকে উপরে তুলতেই সবাই খুবই খুশি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই তার অবস্থা খুবই গুরুতর, তাই তারা দ্রুত সুভাষকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেখানকার ডাক্তাররা তাকে বড় হসপিটালে নিয়ে যেতে বলে, কারণ তার মাল্টিপল ফ্র্যাকচার হয়েছিল। তারা যখন সুভাষকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই আমরা মিডিয়ার লোকদেরকে দেখতে পাই যারা কুট্টনের ইন্টারভিউ নিতে চাচ্ছিল। তারা জিজ্ঞেস করে আপনি ওই গুহার ভেতরে কি কি দেখেছেন, কিন্তু দেখা যায় কুট্টন তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। আর সুভাষকে বাঁচানোর জন্য সে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে চলে যায়। এরপর তারা সুভাষকে বড় হাসপাতালে অ্যাডমিট করায়। সেখানে সুভাষের মা আসে আর দেখা যায় সে কুট্টনের উপর রাগারাগি করতে থাকে, কারণ কুট্টনের অনুরোধেই সুভাষের মা তাকে যেতে দিয়েছিল। তারা সুভাষের মাকে সমস্ত সত্যিটা বলে না, তারা শুধু এতটুকু বলে সুভাষ কোথাও পড়ে গিয়েছিল। এরপর আমাদের পুনরায় বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা সেই ড্রাইভারকে দেখতে পাই যে কিনা ধাবায় নিউজ পেপার পড়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিল। আসলে সে মাঞ্জুমাল গ্রামের ভেতরেই থাকতো। ওই গ্রামের কেউই জানতো না সুভাষের সাথে আসলে কি হয়েছিল, কিন্তু আজকে যখন সে পেপারে এই নিউজটা দেখে তখন সে হতবাক হয়ে যায়। সে এই বিষয়টা জানানোর জন্য সবার প্রথমে সুভাষের বাড়িতে যায় এবং তার মাকে সত্যিটা জানায়। সত্যিটা জানার পর সুভাষের মা খুবই অনুতপ্ত হয় আর সে তাড়াতাড়ি কুট্টনের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। এজন্যই বলা হয় কাউকে তাড়াতাড়ি জাজ করা উচিত নয়। কুট্টনের ব্যাপারে পুরো গ্রাম জেনে যাওয়ার পর সবাই তার প্রশংসা করতে থাকে, সবাই তাকে বাহবা দিতে থাকে। ওইদিকে দেখা যায় কিছুদিন পরেই গুনা কেভের ভেতরে থাকা ওই গর্তটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়, আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মাঞ্জুমাল বয়েসের সম্পূর্ণ কাহিনী। আশা করি আপনাদের এই এক্সপ্লেনেশন পছন্দ হয়েছে। আর এই গল্পটি আসলেই 2006 সালে ঘটেছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।